তারকার কেন্দ্রে তারকা প্রার্থী মহুয়া মৈত্র, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। 2019 সালে তিনি এখান থেকেই এমপি হিসেবে জয়যুক্ত হন। দ্বিতীয়বার তিনি প্রার্থী হলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। 2010 সালে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসা মহুয়া মৈত্র 2016 সালে করিমপুরে তিনি বিধায়ক নির্বাচিত হন। নদিয়া কৃষ্ণনগর এটা তার কার্যত ঘরে পরিণত হয়েছে, তার হোম টাউনে পরিণত হয়েছে। ভোটের সময় এই শিবালয় যেখানে যে বাড়ি, এই বাড়িতে তিনি নির্বাচনী কার্যালয় এর দোতলাতেই তিনি থাকছেন এবং প্রত্যেক দিন এখান থেকে প্রচারে যাচ্ছেন। সকালে প্রচার, বিকেলে এসে দুপুরে এসে একটু বিশ্রাম, আবার বিকালে প্রচারে রেগুলার ঝড় তুলছেন মহুয়া মৈত্র। দু সালে আপনি জয়ের পর পার্লামেন্টে সবচেয়ে ভোকাল স্পিকার এবং বারবার আপনি শাসক দল, কেন্দ্রের শাসক দল তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্ন করেছেন এবং প্রচুরবার আপনি ভোকাল হয়েছেন এবং সরব হয়েছেন সব ক্ষেত্রেই। সেটাই কি কখনো গিয়ে মনে হয় একবারও যে এটা বুমেরাং হয়ে যায়, যে যেহেতু আপনি এত ভোকাল তাই বিরোধীদের টার্গেট হয়তো আপনি সব টার্গেট? না দেখুন, এটা বুমেরাং নয়, এটা তো রকেট। কারণ আমার বিরোধী আজকের দিনে গণতন্ত্র টুটি যখন চেপে রয়েছে বিজেপি, তখন একটা বিরোধী সাংসদের কাজ কি? বিরোধী সাংসদের কাজ নিশ্চয়ই বিজেপির নেতাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা করা নয়। একটা বিরোধী সংসদের কাজ আজকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে প্রতিবাদী কণ্ঠ এবং তাদের মুখোশটা খোলার, সেই কাজটা আমি করেছি। আর সেটাতে তো বিজেপি গভর্নমেন্ট আমাকে তার জন্য লাড্ডু পেড়া খাওয়াবে না, প্রশ্ন করছেন প্রধানমন্ত্রী 100% করছে। আর ওদের দুটোই অলিখিত রুল আছে বিজেপির, যেটা এক, মোদীকে কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করা যাবে না, আর দুই, আদানিকে কোনো প্রশ্ন করা যাবে না। আমি দুটো রুলই ভেঙেছি, তাই জন্যই ওদের এই ক্রোশটা এত। মোদীকে লোকে বলেন না যে প্রধানমন্ত্রী তার চোখে চোখ রেখে প্রশ্ন, এবং এটা আপনি বারংবার করেছেন, একবার নয়। বারংবার করেছি। আমার কোনো মোদীজির সাথে কোনো ব্যক্তিগত প্রবলেম নেই, লোকে এটা ভুল বলছে, তিনি আমারও প্রধানমন্ত্রী। কিন্তু বিজেপি পার্টি একজন প্রধানমন্ত্রীর একটা ডেমোক্রেসিতে একটা স্থান থাকে। বিজেপি মোদীজিকে প্রত্যেকটা জিনিসে ইউজ করে। আজকে দেশের বিদেশ মন্ত্রী কি আমাদের কাতারে যাচ্ছেন মোদীজি, লোক আনছে এয়ারপোর্ট থেকে, সেও মোদীজি। সে একেবারে পাতালের নিচে চলে যাচ্ছে, সেও মোদীজি। সে গুফায় চলে যাচ্ছে, সেও মোদীজি। রাম মন্দির হচ্ছে, সেও মোদীজি। তো বিজেপি যখন মোদীজিকে সবকিছুর জন্য ইউজ করছে, তো সেখানে বিজেপি পার্টির বিরোধিতা করা আর সেটা প্রধানমন্ত্রীকে আগলে রেখে করা সম্ভব। সংসদে আপনার উপস্থিতি, আপনার বক্তব্যের পাশাপাশি একটা বিতর্ক তৈরি হয়েছিল, বহিষ্কারের ঘটনা। কিন্তু তারপর তৃণমূল কংগ্রেস ভোট ঘোষণা হওয়ার বহুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট ঘোষণা করেছিলেন কৃষ্ণনগর থেকে লড়ছেন মহুয়া মৈত্র। একটা টাফ টাইম, সেই সময় দলনেত্রী এভাবে পাশে থাকা আলাদা কনফিডেন্স দেয় এবং অবশ্যই মনে হয় যে আমি দলের সত্যি সেই সৈনিক এবং আমাকে ফিরিয়ে দিতে হবে সেই জায়গাটা। আমি তো তাই জন্যই মমতা ব্যানার্জি করি, রাইট? আমাদের একটা ইংলিশে সেইং আছে, when the going gets tough the tough get going। তো মমতা ব্যানার্জির তো এইটাই, মমতা ব্যানার্জির পিঠ ঠেকলে, যখন দেয়ালে পিঠ থেকে তিনি একা লড়াই করে যেতে পারে। তা এরকম নেতা কি যার চোখ দেখে মনে হয় যে তার জন্য জীবন দিয়ে দেবো, এটাই তো নেতা বা নেত্রী। মমতা ব্যানার্জির মধ্যে এই গুণ আছে, তার জন্য তো আমরা তৃণমূল কংগ্রেস করি। আর এই সময় মমতাদি তো অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে, কারণ এরকম ভিত্তিহীন কেস তো ফ্র্যাঙ্কলি দুনিয়া দুটো দেখা যায়নি। তো এই ভিত্তিহীন কেসে যখন আমাকে এক্সপেল করেছে, তারা এক্সপেল করতে পারে 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, কিন্তু আমাকে তো আটকাতে পারবে না। তাই মমতা ব্যানার্জি এটা খুব এনশিওর করেছেন যাতে আমি আবার টিকিটটা এখান থেকে জিতে যেতে পারি। এই যে বললেন যে লিডারকে দেখলে, তার চোখ দেখলে মনে হয় আমার জীবন দেওয়া যায়। আপনি চশমা পরে থাকেন, আছেন, কখনো আপনিও কি চশমা খুলে মানুষের কাছে গিয়ে যাচ্ছেন এইভাবে? বরাবরই চশমা খুলে থাকি। দেখুন, চশমা পরা বা চশমা খোলাটা এটা খুব একটা সুপারফিশিয়াল জিনিস। আমার চোখে রোদ হলে খুব অ্যালার্জি হয়, চোখে লাল হয়, ধুলো হয় বলে আমি চশমাটা পরি। আর অনেক সময় গায়ে গিয়ে লোক আমার বলে যে চশমাটা খুলে দেখান, এই দেখি তো মুখটা মেয়ের, তখন আমি কিন্তু ওদের দেখাই। আর যখন রোদ
থাকে না তখন আমি চশমা খুলি, কিন্তু এই রকম আমাকে নিজেকে চেঞ্জ করে কোনো ভোট চাওয়ার কোনো আমার প্রশ্ন ওঠে না। আমি বরাবরই কালো চশমা রোদ চশমা পরি, আমার লোকও আমাকে চেনে রোদ চশমা পরে, সেটাতে আমার কাজের কোনো ক্ষতি হয় না। আর সেটা আমার দুটো মিডিয়া ছাড়া আর কেউ এটার কটাক্ষ করে না। আমার মানুষ, আমার ভোটার কোনোদিন এটাকে নিয়ে কিছু বলেনি। তাই আমি লোককে খুশি করার জন্য বা বিজেপি ট্রোলকে খুশি করার জন্য নিজেকে চেঞ্জ করতে চাই না। এই অঞ্চলে এবার প্রার্থী হয়েছেন রাজমাতা। আমি দেয়াল লিখন বিভিন্ন জায়গায় দেখলাম অমৃতা রায়ের নামটা যতটা আছে, রাজমাতা তিনি কোন রাজার মাতা একটু জিজ্ঞাসা করবেন। আমারও খুব গণতন্ত্রে জানতে ইচ্ছে করছে তিনি কোন রাজার মাতা। এই প্রশ্নটা উত্তরটা জানলে আমাদের একটু জানাবে। আচ্ছা, তার এই যে ভোটে দাঁড়িয়ে পড়া, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আচমকা দাঁড়িয়ে পড়া, এবং তারপর তার প্রধানমন্ত্রী একটা কনভারসেশন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে, এবং সেখানেও উনি আপনার প্রসঙ্গে বলছেন এবং হঠাৎ করে আপনার গ্রেপ্তারি নিয়ে বলছেন। মানে অবাক লেগেছে এটা? না, আমার অবাক লাগেনি। সেখানেও মনে হয়েছে? না, আমার অবাক লাগেনি, আমার হাসি পেয়েছে। যখন অরাজনৈতিক মানুষকে যখন তুলে হঠাৎ আপনার রাজনীতিতে পেলেন, তখন তারা ফুট ইন দ্য মাউথ ডিজিজ হয়ে যায়, মুখ খুললেই তার মধ্যে পা পড়ে। তো সেই ফুট ইন দ্য মাউথ ডিজিজ থেকেই বলছে। আমার কাছে সেই মহুয়া মৈত্র জেলে পড়াটা অত হাসি লাগেনি। আমার হাসি লেগেছে যে তিনি বলছেন যে আমরা বাংলাকে বাঁচিয়েছি, মীর জাফর আসল হিরো। তো আমি তো বললাম যে গুড লাক টু ইউ। আপনি আগামী দিন ভোটের প্রচারে অবশ্যই বাংলার মানুষকে বোঝান যে মীর জাফরই আসল বাংলার হিরো ছিল এবং ক্লাইভ ভালো মানুষ ছিলেন, আর আপনার পূর্বপুরুষরা খুব ভালো কাজ করেছে, তা আপনি বোঝান। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি উনার ব্যক্তিগত পরিচয় নিয়ে আই এম নট বদার্ড। আমার কাছে বিজেপি সিম্বল, লোটাস সিম্বলটা প্রার্থী। কে এলো, কে গেল, কে প্রার্থী হলো, এটা কোনো আমরা একটুখানি মজা করে এদিক ওদিক বলছি ঠিকই, কিন্তু উনার ব্যক্তিগত ইয়ে নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। আমি বিজেপি ইডিওলজি, বিজেপির পার্টি এবং বিজেপির সিম্বল আমার বিরোধী। আমি তার বিরুদ্ধে, আমার প্রতিপক্ষ, আমি তার বিরুদ্ধে মাঠে নেমেছি। প্রচারে জনপ্রিয় সাড়া পাচ্ছেন মহুয়া মৈত্র। দিদি, যেভাবে মানুষ এই রোদের উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আপনাকে দেখতে ছুটে আসছে, হাত মেলাচ্ছে, কি জয় নিশ্চিত মনে হচ্ছে প্রচারে? দেখুন, লড়াইয়ের মতো লড়তে হবে। জয় নিশ্চিত কোনোদিন ইয়ে করা যায় না, কিন্তু হ্যাঁ, এটা আমার এলাকা, এটা মমতা ব্যানার্জির সিট, আর মমতা ব্যানার্জির সিটই থাকবে, এটাতে আমি নিশ্চিত। এবার জিতলে কি প্রতিশ্রুতি রাখছেন যে এই অঞ্চলে এখনো কিছু কাজ হয়তো বাকি আছে? না, এখানে আমি 2-3টে বড় মাপের কাজ করতে চাই। এখানে যেরকম রাস্তাঘাটটা যেরকম সরকার থেকে হয়েছে, আমি এখানে একটা অডিটোরিয়াম করতে চাই। চাপড়ার মানুষের জন্য একটা অডিটোরিয়াম নেই, একটা মুক্ত মঞ্চে অডিটোরিয়াম করতে চাই। এখানে হাসপাতালটা অলরেডি আমি টাকা দিয়েছি একটা ম্যাটারনিটি উইং করার জন্য। হাসপাতালে আরেকটু পরিকাঠামো ইমপ্রুভ করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দিদি, এখানে সংখ্যালঘু ভোটটা তো একটা ফ্যাক্টর। কৃষ্ণনগরের শহরটা বাদ দিয়ে বেশিরভাগ অঞ্চলে এখানে প্রায় 36% সংখ্যালঘু ভোট এবং ST/SC ভোট প্রায় 20%। সংখ্যালঘু ভোট ভাগ হবার ব্যাপারে এরকম কোনো জায়গা আপনার কোনো ভাবনা? আমি এরকম ভাবে ভাবি না। এটা বিজেপি এই হিন্দু মুসলমান সংখ্যালঘু এইসব অঙ্ক বিজেপি করে। আমরা মানুষ যখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তখন তো কেউ দেখছে না সে সংখ্যালঘু কি না, তাকে তো সবাইকেই দেওয়া হচ্ছে। যদি SC/ST মহিলা হন, তাকে 1200 টাকা দেওয়া হচ্ছে। জেনারেল কাস্ট সবাই 1000 টাকা পাচ্ছে। তাই মমতা ব্যানার্জি যখন লোকের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন করেনি, তিনি কারো পার্থক্য দেখাননি কারোর মধ্যে, সবাইকে, গরিব মানুষ সবাই পেয়েছে। সকাল থেকে দেখলাম প্রচারে খুব একটা জল টলও খেলেন না, মানে এই যে সারাক্ষণ কি খাচ্ছেন, একটু সকাল থেকে গলায় জল এক ঢোক দেখলাম, মানে সেভাবে সময়ও হয়তো পাচ্ছেন না। না, আমি গরম জল খাই বরাবরই, আমি ঠান্ডা জল খাই না, আমি গরম জল খাই। বেশি জল খেলে বাথরুমের অসুবিধা হয়, আমরা জানেন জিপের ওপরে বাথরুমের অসুবিধা হয়, তাই আমি গরম জল খাই। আমি চুমুক দিয়ে আশীর্বাদ করবেন। আর সকালে আমি পেঁপে ডিম সিদ্ধ খেয়ে বেরিয়েছি, আবার দুপুরে গিয়ে দই, শশা, ভিন্ডি এবং ডাল খাবো। ঠিক আছে, আমরা আবার দিদির সঙ্গে কথা বলবো। মহুয়া মৈত্রর সঙ্গে আমরা রয়েছি এবং আমরা দেখছি তিনি প্রচারে যেভাবে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন, তাকে দেখে বাচ্চারা, মহিলারা এগিয়ে আসছেন, সেই ছবি আমরা দেখছি। আমরা তারকার কেন্দ্রে তারকার সঙ্গে রয়েছি। আসুন আরো দেখি তারকা কিভাবে নিজের প্রচার বা নিজের রণকৌশল সাজান।
অঞ্চলে হুট খোলা জিপে র্যালি করলেন মহুয়া মৈত্র। দুপাশে মানুষ দাঁড়িয়েছিলেন তাকে দেখার জন্য এবং তার সঙ্গে হাত মেলানোর জন্য মানুষ অপেক্ষা করছিলেন। এবং নামার পর এখানে র্যালি শেষ, সেখানেও এখানে বাচ্চারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, মহিলারা অপেক্ষা করছেন, তাদের কাছে তিনি পৌঁছে যাচ্ছেন এবং হাত মেলাচ্ছেন এবং সবাইকে বলছেন যে আশীর্বাদ করার জন্য। এবং সেইটা দেখতে পাচ্ছি যে আমরা দীর্ঘ পথ প্রায় ঘন্টা খানেক ধরে কিন্তু তিনি র্যালি করলেন এবং কোথাও গিয়ে এক ফোঁটা ক্লান্তি নেই। দিদি, এই এত রোদ উপেক্ষা করে এই মহুয়া মৈত্র ইউএসপি কি হাসিটা? হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করা যে আপনি এই এত সদা হাস্য, এটার ইউএসপি কি? কেন সবাই বিজেপি তো বলে আমি খুব বদরাগী, আমি খুব অসৎ। আপনি যে বলছেন আমি হাসাহাসি, খুব ভালো লাগছে। না, আমি দেখুন, আমি এটা আমার মানুষ, আমার ওদের সাথে নারীর টান। এখানে থাকলে আমি সবসময় হাসি। এটা অক্সিজেন বেশি পাওয়া যায় মানুষের থেকে। খুব খুব এত ভালোবাসা, ভাবুন এই গরমে দাঁড়িয়ে আছে দেখার জন্য। মাটা আমায় দেখে আমাকে মাটি বললেন যে তোমার হাতে একটা চুড়ি পরবা, দেখলেন? মানে এত নিজের সন্তান না হলে কেউ এরকম ভালোবাসা। একদমই দিদি যেটা বলছেন, এবং দিদিকে ঘিরে ছবি তোলার ভিড়, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং তারকা কেন্দ্রে তারকা প্রার্থী সত্যি যে তারকা, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। দিনের প্রথম পর্বের প্রচার শেষ, দীর্ঘ যাত্রা, তারপরেও মহুয়া মৈত্রের মুখে ক্লান্তি নেই। দিদি, আমার একটা প্রশ্ন খুব মনে আসছিল সারাক্ষণ থাকতে থাকতে, আপনিও তো এমএম। হ্যাঁ, মানে মদন মিত্র যেমন কালারফুল ছিল, আপনিও তো মহুয়া মৈত্র এমএম, মানে কালারফুল। এই যে 2-3 ঘন্টার র্যালি, তারপরেও হাসছেন, হাসিটা এক ফোঁটাও কম নেই। মানে আমি জানি না বলা উচিত, তাও কোনো টুথপেস্টের বিজ্ঞাপনে আপনাকে কিন্তু নিতে পারে। হ্যাঁ, বিজ্ঞাপনই করতে হবে এখন এরপরে, সেটাই বাকি আছে। না কিন্তু আপনি দেখলেন না, এত আবেগ, এত ভালোবাসা, মানে আই এম সারাউন্ডেড বাই লাভ। আমি সকালে উঠে আমি ঠাকুরকে, আমি ভগবানকে, আমি রোজ আমি থ্যাংক ইউ বলি যে আমাকে দেখুন। নর্মালি আমার জীবনে কি হতো, আমি বাঁচতাম, আমার মা বাবা আমাকে ভালোবাসতো, হয়তো বন্ধু বান্ধব থাকতো, চাকরি করতাম, রিটায়ার করতাম, মারা যেতাম। এই তো জীবন, সাধারণ মানুষের জীবন। আমাদের জীবন দেখুন, সকালে বেরিয়ে কত মানুষ, কত ভালোবাসা, কত আবেগ। ইটস ফ্যান্টাস্টিক। এটা আমাকে এত, এটা গিভস মি সো মাচ এনজয়মেন্ট এন্ড জয়। কি বলবো, বললাম এমএম, মানে মদন মিত্র এমএম মানে সবাই চেনেন, মহুয়া মৈত্র কিন্তু এমএম। এবং লাল শাড়ি, লাল রং, আমি জানি না তৃণমূল কংগ্রেস লাল কতটা পছন্দ করে। আপনি আমি সব রং করি, সব রং। আমি মনে করি না কোনো রং কারো দলের হয় না। আমি মাঝে মাঝে অরেঞ্জও পরি, লালও পরি, আমার সব রং। আপনি এমএম তকমাটা কি, মানে এমএম মদন দা, ভালো মদন দা, মহুয়া মৈত্র এমএম। আমাকে অনেক বন্ধুরা এমএম বলে। দিদি, একটা জিনিস, এই অঞ্চলে অনেক জায়গায় তৃণমূলে যত দল যখন বড় হয়, অনেক সময় অনেক গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় সামনে আসে এবং দল যত বৃদ্ধি হয় এটা হয়েই থাকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সবাইকে নিয়ে চলতে হবে। তো এই অঞ্চলে যেহেতু অনেকটা শহর কম, কৃষ্ণনগর লোকসভা, অনেকটাই গ্রামাঞ্চল বেশি, এবং তৃণমূলের অনেক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের খবর বিভিন্ন সময় সামনে এসছে, কিভাবে সামলাচ্ছেন এটা? দেখুন, আমি জেলার সভাপতি, আমি বহুদিন এখানে রাজনীতি করেছি, আর আমি মনে করি যে দেখুন, মানুষ দলকে যখন ভালোবাসে তখনই আবেগ হয়। একটা মানুষ কখন চেঁচাবে, কখন আবেগপ্রবণ হবে, যখন সে দলের জন্য ফিল করে। সেই ফিলিংসটার কিন্তু দামটা দিতে হবে। যে দলের জন্য ফিল করে না, সে কিন্তু গিয়ে কোনোদিন সামনে এসে চেঁচামেচি করবে না, আপনাকে দুটো কথা বলবে না। ঠিক আছে, আপনি দেখবেন আমার এখানে হয়তো 3টে গোষ্ঠী, 3টে ইয়ে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি ওরা সবাই মমতাদির লোক। আর লোকসভা ভোটে এটা কিন্তু পঞ্চায়েত ভোট নয়, লোকসভা ভোটে সবাই ঝাঁপিয়ে পড়বে। তো এটা সবাইকে নিয়ে চলতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং। সবাই আলাদাভাবে বলেন যত মত তত পথ, কিন্তু এই পথগুলো সবাই মমতা ব্যানার্জির কাছেই পৌঁছচ্ছে এবং দলের শিবিরের মধ্যেই আছে। তো সেটা সবাইকে নিয়ে চলতে হয়। যদি সেটাই না করতে পারলাম, তো আর রাজনীতি কি করলাম? দিদি, যখন এই ভালোবাসাটা দেখেন, আবার প্যারালালি যখন কেন্দ্রীয় এজেন্সি, যখন সিবিআই বলুন আপনার বাড়িতে আসা ভোটের মুখে, এবং ইডির আপনার বিরুদ্ধে কেস ফাইল করা, দুটো প্যারালালি মেলাতে পারেন? মানে নাকি মনে হয় আমি এই দেখুন, আপনি যদি কোনো প্রভাব না ফেলেন কোথাও, তাহলে কিন্তু আপনার কোনো বোবার যেরকম কোনো শত্রু নেই। ঠিক আছে, সেরকম রাজনীতিতে যদি আপনি অপ্রাসঙ্গিক হোক, আপনার কোনো শত্রু থাকবে না। তা আজকে আমি লোকের ভালোবাসায়, ওরা এত করেও আমাকে যে থামাতে পারেনি। ওরা বলে বেরিয়েছিল যে মমতা ওকে টিকিট দেবে না, ওকে করবে না, মহুয়া মৈত্র গোহারান হারবে, এখনো কত চ্যানেল দেখাচ্ছে হারবে। কিন্তু সেইগুলোকে, প্রতিকূলতাকে অতিক্রম করে যে আবার দলের আশীর্বাদ পেয়ে, মানুষের আশীর্বাদ পেয়ে জিতে গিয়ে, এটাই হচ্ছে গণতন্ত্র।
তারকার কেন্দ্রে তারকা প্রার্থী মহুয়া মৈত্র সকাল থেকে চাপড়া বিধানসভা কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত সেখানে গিয়ে রোড শো করলেন এবং সে আমরা দেখলাম যে গরমের মধ্যে তিনি রোড শো করছেন এবং মাঝে মধ্যে একটু নিজের সঙ্গে থাকা গরম জল সেটা খাচ্ছেন আর এক দুবার ডাবের জলে চুমু, এছাড়া কিন্তু কোনো খাবার নয়। ঠিক দুপুরবেলা যেখানে তিনি রয়েছেন সেখানে ফিরে এসেছেন, এখানে এসে কিন্তু তিনি হালকা খাবার খেলেন। কি খেলেন? টক দই ছিল, তাছাড়া শশা, ভেন্ডি ভাজা, ডাল আর পনির, এছাড়া কিন্তু কিচ্ছু নেই খাওয়ায়। এবং তিনি জানিয়েছেন আমাদের যে তিনি খুব নিয়ম মেনে খাচ্ছেন যেহেতু গরম রয়েছে, এবং তারপর কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এবার বিকেলবেলা ফের বেরিয়ে পড়বেন জনসংযোগে। একটা জিনিস দেখলাম, প্রচারে গিয়ে সবকিছু দেখলাম, জনপ্রিয়তা চোখে পড়লো। আরেকটা সেট আপও দেখলাম, একটা মহুয়া মৈত্র সেট আপ বলছে অনেকে। নিজস্ব একটা কোর টিম আছে যেখানে একটা চার্ট রয়েছে, তাতে রেড ওয়ার্ড, গ্রিন ওয়ার্ড, অরেঞ্জ ওয়ার্ড এবং একটা পুরো সেট আপ কাজ করছে। এবং এইটা কি একটা মানে যুদ্ধ ক্ষেত্রের ব্যাটালিয়ান নেমে পড়েছে অলরেডি। একটা ওয়ার রুম। আমি প্রত্যেকটা ইলেকশন এইভাবেই করি। আর 2016 সালেও যখন আমি জিতি, দেখুন ভোট করাটা এটা কিন্তু একটা এক্সারসাইজ। একটা মেশিন, ভোটিং একটা মেশিনারি দরকার। সেই মেশিনারিটা যদি প্রার্থী কন্ট্রোল করে, মানে প্রার্থী যদি ডিরেক্ট জানে মেশিনারিটা কিভাবে কাজ করছে কর্মীদের সাথে, তাহলে কিন্তু তার মানে ভোটটা খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়। আর যদি এই মেশিনারিটা কিভাবে কাজ করছে কেউ জানে না বা প্রার্থী ইনভলভ নয়, তখন এই জিনিসটা একটু নড়বড়ে হয়। আপনিও করেন? হ্যাঁ, এই রিক্রুট গুলো কারা কারা কাজ করছে? হ্যাঁ, তো আমার যেরকম 1841টা বুথ আছে আমার লোকসভা কেন্দ্রে। প্রত্যেকটা বুথের রেজাল্ট তো এক হবে না। কোনো বুথে আপনি 1000 ভোটে লিড পাবেন, কোনোটাতে আপনি 200 ভোটে লিড পাবেন, কোনো সব বুথে আপনি 200 ভোটে হার খাবেন। তো প্রত্যেকটা বুথের সমস্যা, ভৌগোলিক পরিস্থিতি, ডেমোগ্রাফিক্স আলাদা। তো আমাকে পঞ্চায়েত ভিত্তিক প্রত্যেকটা বুথকে ওইভাবে অ্যানালাইজ করতে হবে, আর ভোটটা ওইভাবে হবে। এটা কি কর্পোরেট থেকে কাজ করে আসার ফল, মানে সেটার জন্য কি মনে হয় যে, কারণ আমি শুনছিলাম এটা নাকি যবে থেকে আইপ্যাক আসেনি তার আগে থেকে মহুয়া মৈত্র এটা 2019 থেকে করছে। 19 না, আমি 16 থেকে করছি। আইপ্যাক তো সেদিন এলো। আমরা কি আইপ্যাকের আগে কি কেউ আমরা কি জন্ম হয়নি নাকি? আমাদের আইপ্যাক এসে আমাদের কি জন্মটা একদম মহুয়া মৈত্র স্টাইল না? এটা কোনো স্টাইল না, এটা গণিত, এটা পিওর ম্যাথামেটিক্স। আপনি ইউ ক্যান গো ইনটু ওয়ার উইথ ইওর আইস শাট। আপনাকে জেনে শুনে অঙ্কের মধ্যে করতে। আপনি যখন একটা ডে প্ল্যান করছেন যে আপনি আমার সাথে সারাদিনটা কাটাবেন, আপনি জানেন যে এই টাইমে আপনাকে পৌঁছতে হবে, আপনাকে এই টাইম থেকে এই টাইম নিতে হবে, আপনার ফটোগ্রাফার জানে আপনাকে লং শট কিনতে নিতে হবে, আপনাকে কাট আউট দিতে নিতে হবে। তো আপনারও যেটা আপনি যেই কাজটা করেন সেটা আপনার মেথড আছে। তো আমি যেই কাজটা করি এটা আমারও মেথড দরকার। 13ই মে ভোট, 13ই মে 2011 তৃণমূলের সরকার গঠন, মানে আবার 13 মে, আরেকটা মিল। এবং চ্যালেঞ্জ তো ডেফিনেটলি থাকেই। কোনো ভোট আপনি সকাল থেকে বলছিলেন যে হালকাভাবে আমি নিচ্ছি না, তো লড়াইটা কি এখানে তৃণমূলের সঙ্গে বিজেপি নাকি সিপিএম এর, নাকি আমি একটু জুড়ে দিই আলটিমেট কেন্দ্রীয় সংস্থা বা তাদের বিরুদ্ধে লড়াই, মানে ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই? না, এটা আমি ইডি সিবিআই কি, ওরা তো যেই সরকারে আছে তার কথাই না, ঠিক তো ইডি সিবিআই তো বড় কথা নয়। আমি ইডি সিবিআই কর্তাদের সাথে কোনো ব্যক্তিগত প্রবলেম নেই। ওরাই ব্যক্তি করবে, ওরা সরকারি কর্মচারী, ওখান থেকে বলছে এটা করো, ওরা করছে, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু এইটা আমি বারবার বলছি যে এই ভোটটা ইজ সোল অফ ইন্ডিয়া, ডেমোক্রেসি ভার্সেস ফ্যাসিজম। এটা কিন্তু ভোট, এটা ভুলবেন না। এটা তৃণমূল, বিজেপি, ব্যক্তিগত ভোট, অমৃতা রায়, মহুয়া মৈত্র, দ্যাটস নট দ্য ফাইট। এই ফাইটটা কিন্তু খুব বড় মাপের ফাইট। আর কোনোদিন ভারতীয় গণতন্ত্রের আজকে যে তলানিতে নেমেছে এটা কিন্তু কোনোদিন নামেনি। এটা সাধারণ মানুষ জানি না, হয়তো বুঝছে না, কিন্তু এটা আপনাদের ওই মিডিয়া হয়ে এটা আপনাদের কর্তব্য তুলে ধরার, যে আমরা যে লড়াইটা লড়ছি এটা আজকে গণতন্ত্রকে বাঁচাবার লড়াই। এই ফ্যাসিবাদ যে সরকারটা চলছে, এই ব্রুট মেজরিটির সরকার, দিস ইজ নট ইন্ডিয়া। অনেক ভারী ভারী প্রশ্ন হয়ে গেছে, আমি লাস্ট দু একটা শুধু ইনফর্মাল আড্ডার মতো প্রশ্ন করব। এই যে সারাদিন শেষে এসে ক্লান্তি কাজ করে, তাও আবার আগামীকাল সকালে আবার বেরিয়ে পড়তে হবে, নিজেকে মোটিভেট করতে তো হয়, কখনো একাকিত্ব, লোনলিনেস ফিল হয় বা মানে হয় কি? আমাদের লাইফে না লোনলিনেসের মানে কোনো জায়গায় নেই, আপনি দেখতে পাচ্ছেন না। মানে মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে ভাই একটুখানি শান্তিতে বসি, কিন্তু হয় না। আর যদি শান্তিতে বসিও তখন মনে হয় আরে কাউকে ডেকে নিই একটু গল্প করার জন্য। আমাদের সত্যি লাইফে একা না থেকে একা থাকার ওই অভ্যেসটাও চলে যায়। ফ্যামিলিটাকে মিস করেন? মানে একটা ফ্যামিলি মাঝে মাঝে আমার বাবা তো বলেন যে আমার যে মেয়ে আছে ভুলেই গেছি। সত্যি কথা বলতে ওটা আমার মাঝে মাঝে খুব গিল্ট ফিল হয়। আমি কলকাতায় একদিনের জন্য যাই বা 8 দিনের জন্য যাই, ওখানে গিয়েও বা ফোনে কথা বা সেটা মাঝে মাঝে সত্যি মিস হয়।
মানে নিজের ফ্যামিলি যদি আরেক বাবা যেত বা নাকি এই কৃষ্ণনগরটাই নিজের ফ্যামিলি? আমি বলবো আমার করিমপুরি আমার ফ্যামিলি, বা আমার যেটা লার্জ লোকসভা কেন্দ্র, যেটা সত্যি কথা বলতে আমার যারা কর্মী আছে, ব্লক সভাপতি আছে, এতদিন ধরে ওদের সাথে সবার সাথে ঘর করছি, এটা ফ্যামিলির মতোই হয়ে গেছে। মানে কেউ আমাকে যদি দিদি বলে, বা আমি জানি যে আমি আমার মাকে, আমার অপারেশন হয়েছিল একটা বড় অপারেশন 8ই জানুয়ারি, তারপরে আমি ঠিক হতে কিন্তু করিমপুরে গেছি, আমি কিন্তু বাপের বাড়ি যাইনি, আমি করিমপুরে এসেই রেস্টটা নিয়েছি। তাই এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। অপারেশনের পর গত 5 বছর আগে আপনি ডোর টু ডোর আরো বেশি করছিলেন, এবার হাঁটার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে কিন্তু সেটা মানছেন না শুনলাম। সেটা আমি ডোর টু ডোর করেছিলাম অ্যাসেম্বলি ভোটে, যখন আমি এমএলএ ভোট, আপনি তখন আমার 226 না কত বুথ ছিল। একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনি পায়ে হেঁটে করতে পারবেন, কিন্তু 1841টা বুথ সম্ভব নয়। একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আপনি করতে পারবেন। ডাক্তারের মানছেন না ওটা ভুলে গেছেন? যতটা সম্ভব মানছি, কিন্তু এখন অনেক বেটার আছে। প্রথম 2 মাস ঠিক ছিল না, এখন প্রায় 90% বেটার। সেটা হচ্ছে যে কর্পোরেট জীবন মিস করেন এখনো, মানে সেই বিদেশ ব্যাংকিং? না মিস করি না, মাঝে মাঝে আমি ছুটিতে যাই তখন ইয়ে করি, কিন্তু আমার মটো ইন লাইফ ইজ আমি যেখানে যে সময় আছি আমি সেটাকে 100% অনুভব করতে চাই। আমি এখানে থাকবো আর বিদেশের কথা ভাববো, আর বিদেশে গিয়ে ইন্ডিয়ার কথা ভাববো, আমি ওই জীবন লিড করি না। আমি আজকে কৃষ্ণনগরে আছি, আমি এখানে এনজয় করব, সকালে চাপড়া গিয়ে লড়াই করবো, কাচাল হবে, আবার ভাব হবে, এনজয় করব, দুপুরে আসবো, দই খাবো, রেস্ট করবো, আবার বিকেলে মিটিং করবো, ভুট্টা খাবো, এনজয় করবো। দ্যাট ইজ লাইফ। আই লাইক টু সিজ দ্য ডে, সিজ দ্য মোমেন্ট। ছোটবেলার কিছু মিস করে মহিমামিত্র? মানে হতে পারে বন্ধুত্ব, ছোটবেলার প্রেম হতে পারে, হোয়াট এভার, যা ইচ্ছা, কোনো কিছু মহিমামিত্র মিস করে? মানে হয় না যে একটা মানুষের প্রথম প্রেমের কথা মনে হতে পারে, ছোটবেলার প্রথম পুজোর কথা মনে হতে পারে? না, আমি মিস করি যে মাঝে মাঝে আমি রিডিং মিস করি। আমি ছোটবেলায় আমি খুব পড়তাম, আর এখন আমার যে মেমোরিতে যেগুলো আছে, আমার পোয়েট্রি, আমার লিটারেচার, ওগুলো কিন্তু সব আমার কম বয়সের পড়া এবং আমার মেমোরির মধ্যে রয়েছে। এই যে একটা ব্যাংক, সেটার আমি সেই ব্যাংকের মধ্যে আমি আর ক্রেডিট ঢালতে পারছি না। আমার যেটা ব্যাংক রয়েছে সেখান থেকেই বারবার ডেবিট নিচ্ছি। তাই এই ব্যাংকটাকে বড় করা বা নতুন কিছু পড়ার বা পোয়েট্রি বলুন বা সঙ্গীত বলুন, সেই চর্চাটা টাইম আমি পাই। ওই প্রেমটা মিস হয়, বই প্রেমটা সত্যি মিস হয় সেই সময়টা। আর আমার না ফোকাস করার এবিলিটিটা চলে গেছে। মানে একটা বই নিয়ে যদি বসিও 3 পাতা পড়ার পর দেখি আর পড়া যায় না। তো এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, সেটা আমাকে ঠিক করতে হবে। কংগ্রেস থেকে আসা তৃণমূল, সেই কংগ্রেসি সময় একদম ইউথ কাজ করা, সেই দিনগুলো মনে হয়? হ্যাঁ, অফকোর্স, আমাদের কেন মনে হবে না? আমাদের কংগ্রেস, মমতা ব্যানার্জি তো কংগ্রেস থেকেও এসেছিলেন। আর আমাদের নদিয়া জেলায় আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম এই জেলা থেকে। ইনফ্যাক্ট আমার প্রথম মিটিং ছিল চাপড়া, আজকে যেখানে সকালবেলা গেলাম, তো সেগুলো আমার কংগ্রেস কাল থেকে। তো আমরা তৃণমূল যারা কংগ্রেস ছিল তাদের সব কংগ্রেস থেকেই এসছে। তো এখনো ওই অনেক কর্মীরা আছে যারা প্রথম দিন থেকেই রয়েছে। সেটা একটা এক্সটেনশন অফ দ্য লার্জার ফ্যামিলি। শেষ প্রশ্ন, মহামৈত্র ভোট নিয়ে সব বললেন, নিজেকে নিজে এক লাইন যদি বলতে হয়, কোট আনকোট বিরোধীরা অনেক সময় যেহেতু বলেন বিতর্কিত মহামৈত্র, মাঝে মধ্যে হেডলাইন দেখা যায় বিতর্কিত মহামৈত্র, বাট মহামৈত্র নিজেকে কি বলে যে আমি কাজ করলে বিতর্ক হবে। যে মানুষ বাড়িতে বসে, ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট এভরিওয়ান টু লাইক ইউ, ডোন্ট বি ইন পলিটিক্স, সেল আইসক্রিম। মানে আপনি যদি সবাই চান যে সবাই আপনার গুণগান গাইবেন, তাহলে আপনি মিষ্টির দোকান খোলেন, আপনি রাজনীতিতে আসেন না। তাই আমি যখন রাজনীতিতে এসেছি তখন সবাই যে আমার গুণগান গাইবে বা সবাই যে বলবে মহুয়া মৈত্র দারুণ, মানে একেবারে ফ্যান্টাস্টিক, সেটা আমি কোনোদিন এক্সপেক্টও করি না, আশাও করি না। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে আমি নিজের কাছে, আমার নিজের বিবেকের কাছে আমি আই এম অ্যাকাউন্টেবল, আমি দায়বদ্ধ নিজের বিবেকের কাছে। তো সেটা যদি আমার ক্লিয়ার থাকে, আমার আর কিছু বিশেষ দরকার। আমি অন্য লোকের থেকে আমি কোনো সার্টিফিকেট কোনোদিন আমি ছোটবেলায়ও চাই না, আমি আজও চাই না। আমি জানি যদি আমি ঠিক জিনিসটা করছি, তাহলে আমার 1000টা লোক আমার বিরোধিতা করলেও আমি সেই জিনিসই করবো। শুরু করেছিলাম যেটা দিয়ে, সেটা দিয়ে শেষ করি। লেডি বলছিলাম, মহুয়া মৈত্র মানে মদন মিত্রের মতো। মদন মিত্র খালি ও লাভলি বলতেন, মহামৈত্র কি বলেন, মানে যেটা হয় না, লাভলি ইজ আ গুড ওয়ার্ড। ইনফ্যাক্ট আমার লাভলি আর ব্রিলিয়ান্ট এই দুটো ওয়ার্ডে আমার খুব ইংল্যান্ডে খুব ইউজ করতাম, আর এখনো আমার। সো লাভলি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ও লাভলি বলি না, হ্যাঁ ও লাভলি বলি, হ্যাঁ বলি। আমার কিছু ভালো দেখলে আমি এখনো বলি ও লাভলি। ও লাভলি আর ব্রিলিয়ান্ট এই দুটো শব্দ আমি খুব প্রয়োগ করি। সারাদিন মহুয়া মৈত্রের সঙ্গে আমরা তারকার কেন্দ্রে তারকা প্রার্থীর সঙ্গে ঘুরলাম। হ্যাঁ, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি তারকা কি করে হলাম? তারকা কি করে হলাম এটাই জানতে। আমি কোনোদিন সিনেমা করিনি, ফিল্ম করিনি, আমি তারকা কি করে হলাম? রাজনীতিতে তারকা মহুয়া মৈত্র এবং হেডলাইন সবসময় মহুয়া মৈত্র। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি আগে বলেছি ওনাকে কমপ্লিমেন্ট হিসেবে, হাসিটা ওনার সবচেয়ে বড় ইউএসপি হওয়া উচিত।
থ্যাংক ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ